দশম শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের জন্য নিয়ে চলে এলাম আবার নতুন একটা ক্লাস। যে ক্লাসটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল একটা ক্লাস। কোন ক্লাসটার কথা বলছি সেটা যদিও তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো, তাও তোমাদের বলে দিই। আজকের গুরুত্বপূর্ণ যে ক্লাসটা তোমাদের জন্য এনেছি সেখানে প্রশ্ন হচ্ছে দু তিন রকমভাবে এসে থাকে। যেমন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো চিত্রসহ। বা বলতে পারে, চিত্রসহ বিবৃত করো হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। আবার এরকম বলতে পারে, পর্বত পাদদেশে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। আবার বলতে পারে, পর্বত পাদদেশে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। এই এত রকম ভেরিয়েশনের যে প্রশ্ন তোমাদের কথা বললাম, সেই প্রশ্নগুলোর জন্য আজকে একটা ক্লাসেরই উপস্থাপনা। সেটা তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে মনোযোগ সহকারে এবং বুঝে নিতে হবে যে এই প্রশ্নগুলোর মধ্যে কোনো একটা প্রশ্ন যদি তোমার পরীক্ষায় আসে তাহলে তুমি কিভাবে উত্তরটা পরিবেশন করবে। তাহলে এই যে তিনটে প্রশ্নের কথা বললাম, তিনটেই কি একই প্রশ্ন? তিনটের জন্য কি একই রকম উত্তর হবে? এক্ষেত্রে আমার উত্তর হলো না, তিনটেই একই প্রশ্ন নয়। তোমাকে প্রথম যে প্রশ্নটার কথা বলেছি, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বিবৃত করো, এই প্রশ্নের উত্তরটা তুমি যেমনভাবে পরিবেশন করবে, তারপরে যে দুটো প্রশ্নের কথা বলেছি সেই দুটো প্রশ্নের ক্ষেত্রে একটু আলাদা রকম হবে। প্রশ্ন দুটো কি ছিল? একটা বলেছিলাম হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। আরও একটা বলেছিলাম পর্বতের পাদদেশে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। এই যে 2 নম্বর আর 3 নম্বরে যে দুটো প্রশ্নের কথা বললাম, এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই। আর প্রথম প্রশ্নের সঙ্গে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা তোমাদের এখন বলে দিচ্ছি। দেখো, হিমবাহের সঞ্চয় কার্য মূলত দুটো অংশে হয়ে থাকে, একটা পর্বতের উপরিভাগ অংশে আর একটা পর্বতের পাদদেশে। তো তোমাকে যতক্ষণ বলছে যে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, তখন তুমি প্রত্যেক সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো প্রত্যেকটাই লিখতে পারো। কিন্তু যখন তোমাকে উল্লেখ করে দিচ্ছে পর্বতের পাদদেশে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, সেক্ষেত্রে কি পর্বতের উপরি অংশে হিমবাহের সঞ্চয় কার্যে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেটা তুমি লিখতে পারবে? পারবে না। তার কারণ তোমাকে বলা হয়েছে পর্বতের পাদদেশে যে ভূমিরূপগুলো তৈরি হয়। তাই 2 নম্বর আর 3 নম্বরে যে দুটো প্রশ্নের কথা বললাম, এই দুটোর ক্ষেত্রে কিন্তু তুমি যে ভূমিরূপগুলো লিখতে পারবে না, সেটা যেমন হচ্ছে আগামুখ লিখতে পারবে না, গ্রাবরেখা লিখতে পারবে না, কারণ ওই ভূমিরূপগুলো পর্বতের উপরিভাগে হয়। তাই সেগুলো আমরা কিন্তু ওই 2 নম্বর আর 3 নম্বরে যে প্রশ্ন দুটোর কথা বলেছি সেখানে আমরা লিখতে পারবো না। আর 2 নম্বর 3 নম্বরের যে প্রশ্ন, দুটো প্রশ্ন একই, সেক্ষেত্রে আমাদের উত্তরও একই হবে। শুধুমাত্র উপরিভাগের ওই দুটো ভূমিরূপ ছাড়া বাকি সঞ্চয় কার্যের ফলে গঠিত সমস্ত ভূমিরূপ আমরা লিখে ফেলবো। তাহলে আবার সেক্ষেত্রে তুমি কোন কোন ভূমিরূপের উল্লেখ করতে পারবে? না, যেমন বহির্ধৌত সমভূমির কথা বলতে পারো, তুমি নব বলতে পারো, কেটল বলতে পারো, এস্কার বলতে পারো, ড্রামলিন বলতে পারো, তুমি কেম বলতে পারো। এই এতগুলো ভূমিরূপ বলতে পারো কিসের ক্ষেত্রে? হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, সেক্ষেত্রেও তুমি লিখতে পারো। হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, সেক্ষেত্রেও লিখতে পারো। আবার পর্বত পাদদেশে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, সেক্ষেত্রেও তুমি লিখতে পারো। তবে গ্রাবরেখা আর এই যে আগামুখের কথা বললাম, এটা শুধুমাত্র তুমি ওই পরের দুটো প্রশ্নের ক্ষেত্রে লিখতে পারবে না। আশা করি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। এইবার বলি, অনেক সময় এরকমও বলে দেয়, উল্লেখ করে দেয় যে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বিবৃত করো। তাহলে যখন উল্লেখ করে দিয়েছে কটা লিখতে হবে, সেক্ষেত্রে তাহলে তুমি সেই তোমার পছন্দ মতো যেগুলোতে ছবি দিতে পারবে, যথোপযুক্ত উদাহরণ দিতে পারবে, সেই রকম 3টে তোমার পছন্দ মতো বেছে নিয়ে তুমি সেটা লিখে আসবে পরীক্ষার খাতায়। আশা করি এই পর্যন্ত তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে চলো আমরা মূল অংশে চলে যাই। কিভাবে এই প্রশ্নের উত্তর তুমি লিখবে সেটা এবার আমরা আলোচনা করে দেবো। চিত্র সহ কিভাবে লিখতে হয় সেটাও দেখিয়ে দেবো। মনোযোগ সহকারে ক্লাসটা দেখে নাও, বুঝে নাও। চলো শুরু করি। এখানে দেখো, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটা ছক আকারে দেখিয়েছি। প্রথমেই লিখেছি, দেখো, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো এই যে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, সেটা মূলত কোন কোন জায়গায় হয়? না, পর্বতের উপরিভাগে একরকম সঞ্চয় হয়, আর একটা হয় পর্বতের পাদদেশের সঞ্চয়। এই যে দুটো রকম, তার মধ্যে পর্বতের উপরিভাগে কোন কোন সঞ্চয় তুমি দেখতে পাবে? সেটা হচ্ছে গ্রাবরেখা আর আগামুখ। আর পর্বতের পাদদেশে যে সঞ্চয়টা হয় সেটাই হচ্ছে
আবার হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্য, যেটা তোমাদের বলছিলাম যে এই দুটো প্রশ্ন যদি আসে তাহলে কিন্তু একই উত্তর হবে, মানে পর্বতের পাদদেশে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটার উত্তর তুমি যা লিখবে, হিমবাহ জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, একই উত্তর লিখবে। তাই এটা আমি অবলিক দিয়ে দিলাম, স্ল্যাশ করে দিলাম, এটা অথবা এটা যেটাই আসুক না কেন তোমার উত্তরটা একই হবে। শুধু এর সঙ্গে তফাৎ হয়ে যাচ্ছে কোথায় না, এক্ষেত্রে আমি গ্রাবরেখা আর আগামুখ একসঙ্গে এই দুটো লিখবো, এটাও লিখবো সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপে, কিন্তু এদের ক্ষেত্রে এই প্রশ্ন দুটোর ক্ষেত্রে আমরা এই দুটো পয়েন্ট লিখতে পারবো না। সেক্ষেত্রে তুমি যেগুলো লিখতে পারবে সেগুলো হচ্ছে বহির্ধৌত সমভূমি, নব লিখতে পারবে, কেটেল লিখতে পারবে, তারই সঙ্গে সঙ্গে লিখতে পারবে এস্কার, তারই সঙ্গে লিখতে পারবে ড্রামলিন, আর তারই সঙ্গে লিখতে পারবে কেম। তো এই হচ্ছে টোটাল হিমবাহের সঞ্চয় কার্য জাত ভূমিরূপ। প্রশ্ন কীরকম এসেছে সেই অনুযায়ী তোমাকে উত্তর লিখতে হবে। তো এই ডায়াগ্রামটাকে বেশ করে আমরা আজকে টোটাল ক্লাসটা আলোচনা করে নেব, দেখে নাও এবং উত্তরটা বুঝে নাও। তো যে ডায়াগ্রামটা এখন তোমাদের দেখালাম, তোমরা চাইলে এটা তোমাদের খাতায় তুলে রাখতে পারো নিজেদের পড়ার সুবিধের জন্য, অ্যান্সারটা করার সুবিধের জন্য। আমি টোটাল ডায়াগ্রামটা একবার দেখিয়ে দিচ্ছি, বোর্ডটার পুরো ছবিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় তুলে নিতে পারো। এখন দেখে নাও পুরো ডায়াগ্রামটা। এইবার আমরা উত্তরটা আলোচনা করার আগে শুরুতেই তোমাদের বলি, এই যে প্রশ্নটার কথা বলা হলো, এই প্রশ্নটা কিন্তু একটা বেশি মার্কের প্রশ্ন হিসেবে আসে, মানে 5 মার্কের প্রশ্ন হিসেবে আসে। তো 5 মার্কের প্রশ্নের উত্তরে অবশ্যই তোমাকে একটু ছোট করে ভূমিকা লিখতে হবে। ভূমিকা বলে পয়েন্ট না করে তোমাকে সেখানে 2-3 লাইন ইন্ট্রোডাকশন হিসেবে দিয়ে দিতে হবে, যেটাকে আমরা বলি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। তো সেটা কীরকম তুমি দেবে, এখানে আমাদের কাকে নিয়ে লিখতে বলেছে, হিমবাহকে নিয়ে। তাহলে তুমি আগে বলে দাও হিমবাহ জিনিসটা কি। তোমরা ক্লাস 6-এ পড়ে এসেছো যে চলমান বরফের স্তূপকেই বলা হয় হিমবাহ। সেটাকেই, যেহেতু তোমাদের 6-এর সঙ্গে 10-এর একটু তো তফাৎ আছে, একটু যেহেতু হায়ার ক্লাস হয়ে গেছে তোমাকে আর একটু ভাষাটা ভালো দিতে হবে, আর একটু সুন্দর করে বলতে হবে। তো তোমরা কীরকম সংজ্ঞাটা লিখবে সেটা একটু বলে দিই। তো তোমরা এইভাবে লিখতে পারো যে সাধারণত শীত প্রধান অঞ্চলে বছরের পর বছর হিমরেখার ঊর্ধ্বে জল জমে তুষারে পরিণত হয়ে যখন বড় আকার ধারণ করে, বড় বরফের আকার ধারণ করে, তখন তা মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে। একেই বলা হয় হিমবাহ বা গ্লেসিয়ার বা বরফের নদী। উদাহরণ হিসেবে তোমরা কি বলতে পারো, গঙ্গোত্রী হিমবাহ যেখান থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে, যমুনোত্রী হিমবাহ যেখান থেকে যমুনার উৎপত্তি হয়েছে। ব্যাস, এই হয়ে গেল তোমার ইন্ট্রোডাকশন। এরপরে তুমি মূল অংশে চলে আসো। এবার তোমাকে কি প্রশ্ন করা হয়েছে সেই অনুযায়ী তুমি শ্রেণী বিভাগটা দেখে নিয়েছো, সেই অনুযায়ী তোমার পছন্দ মতো কোন কোন ভূমিরূপ সেগুলো চিত্র সহ অবশ্যই লিখবে। যেহেতু এটা একটা বেশি মার্কের প্রশ্ন, অবশ্যই ছবি সহযোগে, উদাহরণ সহযোগে উত্তর লেখার চেষ্টা করবে, তাহলেই একমাত্র তুমি পরীক্ষকের কাছ থেকে ফুল মার্কসটা আদায় করতে পারবে। চলো দেখে নাও পরবর্তীতে কিভাবে লিখবে। আমরা যে যে ভূমিরূপের কথা প্রথমেই বলেছিলাম সেটা হচ্ছে পর্বতের উপরিভাগে সৃষ্ট হওয়া একটা ভূমিরূপের কথা বলেছিলাম, যেটা হচ্ছে গ্রাবরেখা। এই গ্রাবরেখাটা তাহলে কি না, দেখো যখন আমরা বললাম তো ভূমিভাগের ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির টানে হিমবাহ নেমে আসছে। এই যে পর্বতের ঢাল বরাবর নেমে আসছে, সেটা নেমে আসে কোথায়, উপত্যকা অঞ্চলে। এই নেমে আসার সময় যে ক্ষয়ে যাওয়া পদার্থগুলো সেগুলো কি হবে, সেটাও হিমবাহের সঙ্গেই গড়িয়ে গড়িয়ে নামতে থাকবে। আর এই ক্ষয়ে যাওয়া পদার্থগুলো সেগুলি গড়িয়ে গড়িয়ে নামার পর কোথায় গিয়ে সঞ্চয় হবে, অবশ্যই উপত্যকা অঞ্চলে। তাহলে ওই হিমবাহের সঙ্গে বয়ে আসা ক্ষয়িত যে পদার্থগুলো সেগুলো উপত্যকা অংশে সঞ্চিত হয়ে গিয়ে যে ভূমিরূপটা সৃষ্টি করে সেটাকেই বলা হয় গ্রাবরেখা বা মোরেন। এবার দেখো এই গ্রাবরেখার কিন্তু আবার অনেক রকম ভাগ রয়েছে। সেটা কীরকম, সেটা হচ্ছে এই যে আমি এখানে তোমাদের লিখে দেখিয়েছি অবস্থানের পার্থক্য, মানে কিভাবে কোথায় অবস্থান করছে হিমবাহ, মানে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ওই যে যে জিনিসগুলো জমলো ক্ষয়জাত পদার্থগুলো, সেই তার ফলে যে ভূমিরূপটা সৃষ্টি হলো গ্রাবরেখা, সেটা কীরকম শ্রেণীবিভাগ হচ্ছে অবস্থান অনুযায়ী সেটা দেখে নাও। একটা করেছি পার্শ্ব, একটা প্রান্ত, একটা মধ্য আর একটা ভূমি। মানে আমি এখানে প্রত্যেকটা গ্রাবরেখা গ্রাবরেখা কথাটা লিখিনি। এটার অর্থ হচ্ছে পার্শ্ব গ্রাবরেখা, প্রান্ত গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা আর ভূমি গ্রাবরেখা। এবার কোনটাকে কি বলবো আমরা,
পার্শ্বগ্রাব রেখা এটা জিনিসটা এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটা ডায়াগ্রাম করে দিয়েছি। দেখো ছবির মাধ্যমে আমি সেটা বোঝানোর চেষ্টা করেছি যে গ্রাবরেখার যে শ্রেণী বিভাগটা সেটা কীরকম। দেখো প্রথমেই আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে পার্শ্বগ্রাবরেখা। তো এই যে পার্শ্বগ্রাবরেখা সেটা কি, হিমবাহ বয়ে যাচ্ছে আর হিমবাহ বয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষয়জাত পদার্থগুলো যখন তার দুপাশে সঞ্চিত হচ্ছে তখন যে গ্রাবরেখা সৃষ্টি হচ্ছে সেটা বলা হচ্ছে পার্শ্বগ্রাবরেখা। যেমন দেখো এখানে এই যে হিমবাহ বয়ে যাচ্ছিল আর এই যে সবুজ রঙে যেটা আমি চিহ্নিত করেছি সেটা হচ্ছে সঞ্চিত পদার্থ সমূহ। তাহলে এই যে ধারের দিক, পার্শ্ব মানে কি, পার্শ্ব হচ্ছে পাশের দিকে। তাহলে হিমবাহের প্রবাহ পথে দুপাশে পদার্থ যখন সঞ্চিত হয়ে গিয়ে গ্রাবরেখা তৈরি করছে তখনই সেটাকে বলা হচ্ছে পার্শ্বগ্রাবরেখা। এরপরে বলেছিলাম কি, প্রান্ত গ্রাবরেখা। প্রান্ত মানে ধার বা শেষ। তাহলে হিমবাহ বয়ে যাচ্ছে তার একদম ধার বরাবর, এই যে ধার বরাবর যেটা সৃষ্টি হলো সেটাকেই বলা হচ্ছে প্রান্ত গ্রাবরেখা। আর তারপরে বলেছি মধ্য, মধ্য মানে মাঝের অংশ। তাহলে হিমবাহ এই দিক থেকে বইছে, এই দিকে বইছে, বয়ে যাওয়ার ফলে মাঝ বরাবর দেখো যে পদার্থগুলো সঞ্চিত হয়ে গ্রাবরেখা সৃষ্টি হলো সেটাই হচ্ছে মধ্য গ্রাবরেখা। আর একদম শেষে যেটা ভাগটার কথা বলেছিলাম সেটা হচ্ছে ভূমি গ্রাবরেখা, মানে হচ্ছে হিমবাহের তলদেশে একদম নিচে সেখানে যখন সঞ্চিত হয়ে গিয়ে গ্রাবরেখা সৃষ্টি হচ্ছে তখন তাকে বলা হচ্ছে ভূমি গ্রাবরেখা। এই যে শ্রেণী বিভাগটার কথা বললাম এটা তাহলে কিসের ভিত্তিতে হলো না, অবস্থানের ভিত্তিতে, অবস্থানগত পার্থক্য অনুসারে গ্রাবরেখা শ্রেণী বিভাগ। আরও একটা শ্রেণী বিভাগ কিন্তু গ্রাবরেখার আছে, সেটা কিসের ভিত্তিতে, সেটা হচ্ছে আকৃতি ও প্রকৃতি অনুসারে। দেখো আকৃতি ও প্রকৃতির অনুসারে সেখানেও চারটে ভাগে ভাগ করা হচ্ছে গ্রাবরেখাকে। সেটা কি কি, একটা হচ্ছে অবিন্যস্ত গ্রাবরেখা, একটা রোজেন গ্রাবরেখা, একটা বলয়ধর্মী গ্রাবরেখা আর একটা হচ্ছে স্তরায়িত গ্রাবরেখা। তাহলে এই যে চারটে গ্রাবরেখার কথা বলছি এগুলো আবার কি জিনিস না, হিমবাহের সামনে যখন ছড়িয়ে ছিটিয়ে ইতস্তত বা বিক্ষিপ্তভাবে অবিন্যস্তভাবে যখন গ্রাবরেখা গড়ে ওঠে তখনই সেটাকে বলা হয়ে থাকে অবিন্যস্ত গ্রাবরেখা। পরেরটা কি বলেছি, রোজেন গ্রাবরেখা। সেটা কি জিনিস, রোজেন গ্রাবরেখা হচ্ছে একটা গ্রাবরেখার ওপর যখন আরো একটা গ্রাবরেখা অবস্থান করে তখন সেই ভূমিভাগটাকে বলা হয়ে থাকে রোজেন গ্রাবরেখা। পরের যে ভাগটা বলেছিলাম সেটা হচ্ছে বলয়ধর্মী। বলয় মানে তোমরা জানো বালা, অর্থাৎ বালার আকারে বা বৃত্তাকারে যখন গ্রাবরেখা গড়ে ওঠে তখন তাকে বলা হয়ে থাকে বলয়ধর্মী গ্রাবরেখা। আর এর পরের ভাগটা আমরা বলেছি স্তরায়িত গ্রাবরেখা। স্তরায়িত মানেই হচ্ছে স্তরে স্তরে গড়ে উঠবে। তাহলে সমুদ্রের তলদেশে যদি স্তরে স্তরে গ্রাবরেখা গড়ে ওঠে তখন তাকে বলা হয়ে থাকে স্তরায়িত গ্রাবরেখা। এই হলো টোটাল গ্রাবরেখা শ্রেণী বিভাগ। তো এতক্ষণ আমরা যে ভূমিরূপটা সম্পর্কে আলোচনা করলাম, যে গ্রাবরেখা সম্পর্কে, তাহলে তোমাকে তার একটা উদাহরণ দিতে হবে। আমরা এখানে গ্রাবরেখা আলোচনা করেছি, তার ছবি নির্দেশ করেছি, এবার তোমাকে অবশ্যই উদাহরণ দিতে হবে। তো উদাহরণ হিসাবে আমরা বলতে পারি পূর্ব হিমালয়ের জেমু হিমবাহের শেষ প্রান্তে তিস্তা নদীর উচ্চ অববাহিকায় বিভিন্ন ধরনের গ্রাবরেখা দেখতে পাওয়া যায়। হয়ে গেল। আর এরপরে আমরা হিমবাহের উপরিভাগে সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপের মধ্যে আরও একটা বলেছিলাম, সেটা হচ্ছে আগামুখ। সেটা কি জিনিস এবার দেখে নিই না। আগামুখ হচ্ছে হিমবাহের সঙ্গে যদি অনেকটা দূর জায়গা থেকে কোনো শিলাখণ্ড বয়ে আসে এবং সঞ্চিত হয় তারপর যে ভূমিরূপটা গড়ে ওঠে সেটাকেই বলা হয় আগামুখ বা ইরাটিক। তাহলে এই যে আগামুখ বা ইরাটিকের কথা বলছি, এর কি অন্যতম বৈশিষ্ট্য হতে পারে বলো তো? অবশ্যই তার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে এই ভূমিরূপটা গড়ে উঠবে। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে স্থানীয় যে শিলা সেই শিলার সঙ্গে এই শিলার ধর্মের কিন্তু কোনো মিল থাকবে না, বিষমধর্মী হয়ে থাকবে। কেন? কারণ আমরা আগামুখ কি জিনিসটা বলার শুরুতেই বললাম, বহু দূর থেকে বয়ে আসা। তাহলে দূরের শিলার যে বৈশিষ্ট্য তার সঙ্গে আমার যে জায়গায় এসে সঞ্চয় হলো সেখানকার শিলার কিন্তু মিল নেই, সুতরাং বিষমধর্মী লক্ষ্য করা যাবে। আর 3 নম্বর বৈশিষ্ট্য কি, অবশ্যই ওই আগামমুখে সৃষ্টির যে শিলাটা সেটা হবে কঠিন শিলা। এই হয়ে গেল বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলো কেন বললাম, অনেক সময় আলাদা করে আগামুখ কি সেটা জানতে চাওয়া হয়, যাতে তোমরা সেই উত্তরটাও লিখতে পারো তার জন্য বলে দিলাম। এবার এর উদাহরণ হিসাবে তুমি কি বলতে পারো না, কাশ্মীরের পহেলগাঁওতে উঁচু পার্বত্য এলাকায় এই ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যায়। এইবার দেখো আমাদের যে পয়েন্টগুলো বাকি থেকে গেছিল, অর্থাৎ পর্বতের পাদদেশে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যে যে ভূমিরূপগুলো গড়ে উঠেছে, এবার আমরা সেগুলো আলোচনা করব। তাহলে এটাই কিন্তু তোমাদের ওই প্রশ্নের উত্তরের জন্য লিখতে পারো, যে প্রশ্ন যেখানে বলা হচ্ছে যে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো।
সেখানেও আমরা এই পয়েন্টগুলোই লিখতে পারি। প্রথম যে পয়েন্টটা আমি এখানে বলেছিলাম, আগেও তোমাদের বলেছি, সেটা হচ্ছে বহির্ধৌত সমভূমি। এবার দেখে নাও বহির্ধৌত সমভূমি কি, আর এটা বোঝানোর জন্য তোমাদের আমি এখানে একটা ছবি এঁকে দিয়েছি। এই একটা ছবির মাধ্যমেই পুরোটা বোঝানোর চেষ্টা করছি, দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারারই কথা। এই যে ভূমিরূপটা দেখতে পাচ্ছ, এখানে আমরা দেখতে মানে হিমবাহের সঞ্চয়ের ফলে যে যে ভূমিরূপগুলো গড়ে উঠছে সেটা কি জিনিস সেটা আমরা দেখব। দেখো বহির্ধৌত সমভূমি যেটার কথা এখানে বলা হয়েছে সেটা আমি চিহ্নিত করেছি এই অংশটা, মানে এই যে অংশটা রয়েছে এটা হচ্ছে বহির্ধৌত সমভূমি। সমভূমি এলাকা মানে তোমরা জানো সেটা নিচু এলাকা হবে। বহির্ধৌত, বহি মানে বাইরের দিক, ধৌত মানে ধুয়ে আসা। তাহলে এখানে কে কাকে ধুয়ে দিচ্ছে? দেখো হিমবাহ যখন বয়ে আসছে তার সঙ্গে তো অনেক নুড়ি কাঁকড় বালি কাদার কণা সেসব তো আসছেই। এবার হিমবাহটা যখন নিচের দিকে চলে এলো তখন তো সে উত্তাপের কারণে কি হবে, জলে পরিণত হবে, গলে যাবে। আর এই গলে যাওয়ার ফলে ওই যে পদার্থগুলো যেগুলো তার সঙ্গে সঙ্গে আসছিল সেগুলোকে সে কী করলো, ওই জলের সঙ্গে মানে বরফের সঙ্গে যেগুলো পাশে আসছিল সেগুলোকে যখন বরফটা জল হয়ে গেল সেই জলের সঙ্গে মিলেমিশে দিয়ে অনেকটা এলাকা জুড়ে চাদরের মতো বিস্তৃত এলাকায় সেটা বিছিয়ে দিল। কোনগুলোকে? ওই নুড়ি কাঁকড় বালি কাদার কণাগুলোকে। তার ফলে এইরকম ক্রমাগত সঞ্চয়ের ফলে যে ভূমিরূপটা গড়ে উঠলো সেটাকেই বলা হচ্ছে বহির্ধৌত সমভূমি বা আউট ওয়াশ প্লেন। এবার উদাহরণ হিসাবে কি তোমরা বলতে পারো? উদাহরণ তো দিতে হবে। উদাহরণ হিসাবে তোমরা বলবে কানাডা, সাইবেরিয়া, স্কটল্যান্ডে এই ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যায়। এই হয়ে গেল আমাদের বহির্ধৌত সমভূমি। এরপরে যে ভূমিরূপটার কথা বলা হয়েছিল সেটা হচ্ছে কেম। এখানে দেখো ছবিতে আমি তোমাদের দেখিয়েছি কেমটা কোথায়, এই দেখো এইভাবে যে ভূমিরূপের অংশগুলো রয়েছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সেটাকে আমরা বলছি কেম। আগে ভালো করে দেখে নাও, তারপর বলা কথার সঙ্গে মিলিয়ে নেবে। ছবিটা তোমরা দেখে নিলে, ছবিতে কি দেখলে? এটাকে দেখতে কিসের মতন? দেখো বয়ের মতো। হ্যাঁ, তাহলে এবার কেম জিনিসটা কি বুঝে নাও। না, হিমবাহ অধ্যুষিত অঞ্চলে যখন নুড়ি কাঁকড় বালি কাদার কণা প্রভৃতি সঞ্চিত হয়ে বদ্বীপের মতন আকার ধারণ করে, অর্থাৎ বাংলা বয়ের মাত্রাহীন বয়ের মতো আকার ধারণ করে, তখন সেই যে ভূমিরূপ সেটাকে বলা হয়ে থাকে কেম। আর এই কেম যদি ধাপে 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 গড়ে ওঠে তখন তাকে বলা হয় কেম সোপান বা সিঁড়ি বা কেম টেরেস। এবার উদাহরণ হিসেবে কি বলবে, কোথায় দেখা যায় এই ভূমিরূপ? না, স্কটল্যান্ড, আইসল্যান্ডে এই ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যায়। দেখে নাও পরের ভূমিরূপটা। পরে আমরা বলেছিলাম নব। এই নব জিনিসটা কি? ও এখানে আমি ছবিতে তোমাদের দেখিয়েছি, এই যে এই ভূমিরূপগুলো, এই যে ভূমিরূপগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হচ্ছে নব। তাহলে নব জিনিসটা কি? আমরা প্রথমেই বললাম এই পুরো এলাকাটা হচ্ছে বহির্ধৌত সমভূমি। তাহলে জলের কার্যের ফলে মানে হিমবাহ যতক্ষণ সে বরফ ছিল ততক্ষণ হিমবাহ, এবার হিমবাহটা পাদদেশে নেমে এসেছে, গলে গেছে, জলে পরিণত হয়ে গেছে। তার সঙ্গে বয়ে আসা নুড়ি কাঁকড় বালির কণাগুলো যখন সঞ্চিত হয়ে যখন টিলার আকার ধারণ করে, টিলা মানে সুউচ্চ ভূমিভাগ কিন্তু নয়, অল্প উঁচু একটা টিলা বা ঢিবির মতন আকার ধারণ করে যখন অবস্থান করে তখন সেই ভূমিরূপটাকে আমরা বলবো নব। এবার উদাহরণ হিসেবে তুমি কি বলতে পারো? তোমরা ক্লাস 8-এ পড়ে এসেছো আমেরিকার হ্রদ অঞ্চল। এই আমেরিকার হ্রদ অঞ্চলে কিন্তু নব জাতীয় ভূমিরূপ বহু পরিমাণে দেখতে পাওয়া যায়। দেখে নাও পরের ভূমিরূপটা। এরপরে আমরা যে ভূমিরূপের কথা বলেছি সেটা হচ্ছে এস্কার। আর এবার ছবিতে দেখে নাও এস্কার তাহলে কোন অংশটা? এই দেখো এই অংশটাকে আমি চিহ্নিত করেছি এস্কার বলে। তাহলে জিনিসটা কি এবার বুঝে নাও। না, এস্কার হচ্ছে যে হিমবাহের সঙ্গে বয়ে আসা নুড়ি কাঁকড় বালি এগুলো তো সঞ্চিত হচ্ছে। আমরা যেহেতু সঞ্চয়কারদের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলো দেখছি, তাহলে এই যে হিমবাহ বাহিত নুড়ি কাঁকড় বালি কাদার কণাগুলো সঞ্চিত হয়ে যখন একটা আঁকা বাঁকা দীর্ঘ শৈলশিরা তৈরি করে, এখানে ছবিটা দেখো, দেখলে বুঝতে পারবে। দেখো আঁকা বাঁকা একটা দীর্ঘ, যেহেতু এইটুকু অংশের মধ্যে দেখাচ্ছি সেই তুলনায় বাকি ভূমিভাগের তুলনায় দেখো এটা কিন্তু একটা দীর্ঘ শৈলশিরার মতো ভূমিরূপ যখন তৈরি করে তখন তাকে বলা হয়ে থাকে এস্কার। এই যে ভূমিরূপটার কথা বলছি এস্কার ভূমিরূপ, এই ভূমিরূপটা সাধারণত উচ্চতায় 3 থেকে 5 মিটার পর্যন্ত হয়ে থাকে, কিন্তু দৈর্ঘ্যে এটা কয়েকশো কিলোমিটার পর্যন্ত হতে পারে। এবার উদাহরণ দিতে হবে আমাদের। উদাহরণ হিসেবে তুমি কি বলবে? নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, কানাডার উত্তর অংশ, সাইবেরিয়ায় এই ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যায়। এরপরে যে ভূমিরূপটা আমাদের ছিল সেটা হচ্ছে ড্রামলিন। এই ড্রামলিন এটা কিন্তু টিকা আসতে পারে, তোমার পার্থক্যে আসতে পারে, অনেক সময় রসেমতানে ড্রামলিনের পার্থক্য দিয়ে থাকে। তো ড্রামলিন ভূমিরূপটা কি আমরা একটু ছবিতে দেখে নিই। দেখো এই যে অংশগুলো আমি চিহ্নিত করেছি এটাকে ড্রামলিন বলে দেখিয়েছি।
এখানে অল্প জায়গায় বলে অল্প করেই তোমাদের দেখিয়েছি, বিস্তৃত এলাকায় হলে সেটা আরো বেশি করে দেখানো সম্ভব হতো। এবার জেনে নাও তাহলে ড্রামলিনটা কি। দেখো, উপত্যকা বা পাদদেশে, পর্বতের পাদদেশে অর্থাৎ বহির্ধৌত সমভূমিতে অনেক সময় ওই যে বয়ে আসা নুড়ি কাঁকড় বালির কাদার কণাগুলো সঞ্চিত হয়ে গিয়ে কি হয়, অনেক সময় টিলার মতন আকার ধারণ করে, যেটাকে আমরা বলেছি কেম। তো এটাই যখন দেখতে উল্টানো নৌকা বা চামচের মতন হয়ে থাকে তখনই সেটাকে আমরা বলি ড্রামলিন। এই যে ড্রামলিনটার কথা বলছি, যে এলাকায় ড্রামলিন দেখতে পাওয়া যায় সেটাকে যদি তুমি দূর থেকে দেখতে চাও বা দেখতে পাও তাহলে মনে হবে একটা ডিম ভর্তি ঝুড়ির মতো, মানে এমনভাবে উল্টানো চামচের মতো বা উল্টানো নৌকার আকৃতিতে অবস্থান করে যে সেটাকে ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে মনে হয়। আর এই কারণেই ড্রামলিন অধ্যুষিত যে এলাকা বা অঞ্চল তাকে বলা হয়ে থাকে ডিমের ঝুড়ি ভূমিরূপ বা বাস্কেট অফ এগ ট্রোপোগ্রাফি। এইবার উদাহরণ হিসাবে কি বলবে না, কাশ্মীর উপত্যকা, কানাডা সিল্ড অঞ্চল প্রভৃতি এলাকায় এই ড্রামলিন জাতীয় ভূমিরূপ দেখতে পাওয়া যায়। আর এরপরে যে ভূমিরূপটা ছিল সেটা হচ্ছে কেটল। এখানে ছবিতে দেখে নাও কেটল কোন জিনিসটা। এই দেখো জায়গাটাকে যে চিহ্নিত করেছি এটা হচ্ছে কেটল। কেটলটা তাহলে কি এবার বুঝে নাও। অনেক সময় এই যে বহির্ধৌত সমভূমি এলাকাটার কথা বলেছি, এই বহির্ধৌত সমভূমি এলাকায় বড় বড় পাথরের চাই কি হয়, চাপা পড়ে যায়। তো দীর্ঘদিন চাপা পড়ে থাকার পর সেই বরফগুলো গলে যাবে, কিন্তু ওই যে চাপা পড়ে যাওয়া জায়গাটায় বড় বড় গর্তের সৃষ্টি হয়। মানে প্রথম যে বড় বরফের স্তূপটা জমা হয়েছিল, চাপা পড়ে গেছিল, তার মতন আকারের বড় গর্তের সৃষ্টি হয়ে যায়। এই যে মানে অবনমিত এলাকা বা গর্তগুলোকেই বলা হচ্ছে কেটল। এবার অবনমিত এলাকা মানে সেখানে অবশ্যই পরবর্তীকালে জল জমবে, আর এই অবনমিত এলাকায় বা গর্তগুলোতে যখন জল জমে যায় তখন আবার সেটাকে বলা হয় থাকে কেটল হ্রদ। আমি দেখো তোমাদের এখানে লিখেছি কেটল হ্রদ। তাহলে কি হলো, হিমবাহ যখন বয়ে আসছে, হিমবাহ অর্থাৎ কি বড় বরফের চাই বা বড় বরফের স্তূপ, এটা যখন নেমে আসছে এবং চাপা পড়ে যাচ্ছে তখন তার সমপরিমাণ এলাকায় কি হচ্ছে, বড় গর্তের সৃষ্টি হয়ে যাচ্ছে। ওই গর্তটাকে বলা হচ্ছে কেটল, কিন্তু কেটলের মধ্যে যখন জল সঞ্চিত হয়ে যায় তখন তাকে বলা হয়ে থাকে কেটল হ্রদ। উদাহরণ হিসাবে তোমরা বলতে পারো যে স্কটল্যান্ডে এরকম বহু কেটল দেখতে পাওয়া যায়। ব্যাস, এই হয়ে গেল টোটাল হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপ, যেগুলো তোমাদের বিভিন্নভাবে আলোচনা করে দিলাম। কত রকম প্রশ্ন এটার উপরে আসতে পারে সেটাও বললাম, আর তার জন্য কোন কোন উত্তর তোমাদের কোন কোন অংশ লিখতে হতে পারে সেটাও বলে দিলাম। আশা করি পুরো ক্লাসটা বুঝতে তোমার একটু অসুবিধে হয়নি। যদি অসুবিধে হয়ে থাকে বা আরও যদি তোমার কিছু জানার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাবে। আর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে গেলে যদি তুমি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দিতে হবে। আজ আর বাড়াচ্ছি না, একেবারে শেষ অংশে চলে এসেছি। এতক্ষণ তোমাদেরই সঙ্গে ছিলাম আমি, তোমাদের এসপি ম্যাম। দেখা হচ্ছে পরবর্তীতে এইরকমই গুরুত্বপূর্ণ কোনো ক্লাসের সঙ্গে।